নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। 3,17,00,000 টাকা ব্যয়ে নির্মিত আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত আমবাসা টাউন হলে এদিনের পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন ও ফিতা কেটে মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের ক্ষেত্রে টাকা পয়সা কোনো সমস্যা নয়, তবে সদিচ্ছা বজায় রাখার ব্যাপারে নিজ ভাষণে আহ্বান জানালেন মানিক সাহা। প্রশাসন স্বচ্ছতা বজায় রেখে কাজ করার নির্দেশ দিলেও একাংশে দেদার চলছে দুর্নীতি। কুমারঘাট ব্লকের আওতাধীন রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিল্ডিং একেবারে নিম্নমানের, যেখানে কাজ চলছে বলে অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে সাংবাদিকদেরও গুপ্ত ভাষায় গালিগালাজ করে সাইড ইঞ্জিনিয়ার। 2 নম্বরে ইট দিয়ে কাজ চলছে, সেগুলি রেকর্ডিং করা হয়। রেকর্ডিং করার ফলেই তেলেবেগুনে জ্বলে ওঠে ইঞ্জিনিয়ার। পরে তড়িঘড়ি সাইটের ইটগুলি ভাটাতে ফিরিয়ে দেওয়া হয়। আবারও যান সন্ত্রাসের বলি এক অটো এবং গুরুতরভাবে আহত হয়েছেন 3 জন এবং নিহত হয়েছেন এক বলে খবর। শনিবার সাপ্তাহিক হাটবাজার ছিল। হাটবাজার শেষ করে নিজ বাড়িতে যাবার সময় তাকমা এলাকায় আসতে একটি পালসার বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটো রিকশার, এবং তার ফলে 3 জন বাইকে থাকা গুরুতরভাবে আহত হয়েছেন। দমকল কর্মীরা আহতদের স্থানীয় শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ইসমাইল রিয়াংকে মৃত বলে ঘোষণা করে এবং অপরদিকে দুজনের উন্নত চিকিৎসার জন্য আগরতলাতে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে শান্তিরবাজার থানার পুলিশ। শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 26,000 টাকা করা, রেগায় 200 দিনের কাজ 600 টাকা হাজিরা দেওয়া, বিদ্যুৎ বেসরকারীকরণ থেকে শুরু করে বিল শ্রমকোড বাতিল করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা থেকে শুরু করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বন্ধ করা সহ সংবিধান গণতন্ত্র হত্যা করে পুনরুদ্ধার বিভিন্ন দাবিতে সিআইটিউর পক্ষ থেকে সোনামুড়া মহকুমা কমিটির আহ্বানে শনিবার মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি দীর্ঘ 9 কিলোমিটার পথ অতিক্রম করে, যেখানে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস থেকে শুরু করে কৃষক সভা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অন্যান্যরা। তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত কৃষি দপ্তরের প্রায় 70 হেক্টরের উপর একটা লিচু বাগান রয়েছে। জমিতে প্রতি বছর সংশ্লিষ্ট বাগান ইজারার ভিত্তিতে সাধারণ মানুষের কাছে দিয়ে সরকারি কোষাগারে একটা ভালো সংখ্যায় টাকা জমা হয়। এবার রাজ্যের বর্তমান সরকার সার্বিক সংশ্লিষ্ট বাগানটির পরিকাঠামোগত অবস্থার উন্নয়ন করে বিভিন্ন পরিকাঠামো রূপায়ণের লক্ষ্যে প্রায় 2 কোটি টাকার উপর প্রস্তাবিত ব্যয় ধরে ফেন্সিং এর কাজ করছে। যথারীতি দপ্তরের নিজস্ব বস্তুকারের পর্যবেক্ষণে এবং জনৈক বস্তুকারের ব্যবস্থাপনায় সেই কাজ এগিয়ে চলেছে এবং বিভিন্ন সময় নানান স্তর থেকে অভিযোগ আসছিল। শুরু থেকে এই কাজের গুণমান প্রশ্নের মুখে। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট কাজের স্থল পরিদর্শন করেন কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক সুব্রত রায় এবং কাজের গুণগত মান ঠিক আছে কিনা ঠিক রয়েছে কিনা তা অভিমত পোষণ করেন। আগেই পাঞ্জাবে একলা চলার নীতি বা বার্তা দিয়েছিল ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টি। এবার কংগ্রেসকে তুলোধুনো করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সাফ জানালেন পাঞ্জাব ও চণ্ডীগড়ে মোট 13টি আসনে প্রার্থী দেবে তার দল। উল্লেখ্য, লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই ইন্ডিয়া জোট শুরু হয়, যেখানে কংগ্রেসের জোট শরিক ছিল আপ, তৃণমূল, এনসিপি, শিবসেনার উদ্ধব ঠাকরে। অথচ বাংলায় তৃণমূল, পাঞ্জাবে আপ কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে। মহারাষ্ট্রে প্রশ্নের মুখে এনসিপি, শিবসেনার রাজনৈতিক পরিচয়, ফলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোট গড়ার স্বপ্ন কংগ্রেসের ক্রমশ ফিকে হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। টিসির বিপুল পরিমাণ অর্থ তথা কোটি কোটি টাকা আর্থিক ঘোটালা মামলায় প্রাথমিক তদন্ত শেষে কেলেঙ্কারির অভিযুক্ত 10 জনের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করেছে সিট। ঘটনায় অভিযুক্তদের পেটে কামড়, তাতে ভীমরতিতে ভুলভাল বকছেন টিসির আর্থিক ঘোটালার মূল অভিযুক্ত বিদায়ী সচিব তাপস ঘোষ। যা বললেন তা আইনি ভাষায় আদালত অবমাননার শামিল। এ ব্যাপারে আদালত অবমাননার মামলা হবার সম্ভাবনা। গত 25 জানুয়ারি থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে শিল্প এবং বাণিজ্য মেলা। এবারের মেলার থিম ছিল প্রযুক্তি উদ্ভাবন। তদনুসারে মেলার চলতি সংস্করণে প্রথমবারের মতো একটি প্রযুক্তি প্যাভিলিয়ন চালু করা হয়েছে। টিআইএসএফ আয়োজিত এই মেলায় চলতি বছরের অংশগ্রহণকারীদের বর্ধিত চাহিদার বিবেচনায় গত বছরের তুলনায় ব্যয় বরাদ্দ স্টলের সংখ্যা 380 থেকে বাড়িয়ে 534 করা হয়েছে, যা পরবর্তী সময়ে চাহিদা অনুসারে বেড়ে দাঁড়িয়েছে 534-এ। শনিবার এই তথ্য জানিয়েছেন টিআইডিসির
ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য পদাধিকারীরা। তবে এবারের এই মেলায় আন্তর্জাতিক স্তর থেকে 4টি দেশ এবং মেলায় অংশগ্রহণ করেছে ভারতের 17টি রাজ্য, তার সঙ্গে 8টি জেলা থেকে অংশগ্রহণ করেছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীরা। রাজ্যে রক্তদান একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং উৎসবে পরিণত। যে কোনো উৎসব অনুষ্ঠানে রক্তদান শিবির আয়োজন রাজ্যে বর্তমানে রীতি রেওয়াজে পরিণত। এমনকি কারো জন্মদিনে পর্যাপ্ত যাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেটা প্রথায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার রক্তদান শিবির আয়োজন করলো TSECL ফিনান্স অ্যান্ড আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আগরতলা প্রেস ক্লাবে শনিবার রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়, যেখানে ফিতা কেটে শিবিরের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি লোকসংখ্যার নিরিখে গোটা দেশের মধ্যে ত্রিপুরা রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আছে বলে অভিমত প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী। লক্ষ্য 2024। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গ্রাম চলো অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে 14 বাধারঘাট এলাকায় জনসংযোগ। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাচ্ছেন কিনা, কোথাও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা এই বিষয় নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং তার সঙ্গে বিধায়িকা মীনা রানী সরকার সহ বিজেপি কর্মকর্তারা। এআইডিওয়াই এবং সর্বভারতীয় কমিটির ডাকে 11 ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চলের যুবদের কর্মসংস্থানের দাবিতে এক যুব কনভেনশনের আয়োজন করা হয়। গুয়াহাটির লক্ষ্মীরাম বড়ুয়া সদনে উত্তর পূর্বাঞ্চলের যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি অংশগ্রহণ করবে। ত্রিপুরা থেকে শনিবার এআইডিওয়াই এর রাজ্য সভাপতি ভবতোষ দেব নেতৃত্বে 50 জনের এক প্রতিনিধি দল রেলে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাঘের চোখ আসন্ন লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে সামনে রেখে কোন রকমের খামতি রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ বিজেপির পক্ষ দুঃখিত যেরকম ভাবে বিজেপি এগিয়ে রয়েছে তার সঙ্গে কংগ্রেসও সমান তালে তাদের প্রস্তুতি চালাচ্ছে। তাই লোকসভা ভোটকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি আশিস সাহা একটি বিশেষ বৈঠক করলেন এবং এই কাজে তাকে সাহায্য করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বলেই দাবি করেছেন। বৈঠকে প্রদেশ কংগ্রেসের শনিবার কংগ্রেস ভবনে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা থেকে শুরু করে কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং অন্যান্যরা। সভায় কংগ্রেস নেতৃত্বরা সংশ্লিষ্ট সংগঠনের আগামী দিনে যে কর্মসূচি রয়েছে তা গ্রহণ এবং বাস্তবায়নের বিষয়ে বিশদে আলোচনা করেন বলে খবর কংগ্রেস সূত্রে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। শুক্রবার সন্ধ্যা রাতে রামনগর 12 নম্বর রোড এলাকায় অঙ্কিতা পাল নামের এক যুবতী বিশেষ কাজ সেরে বাড়ি ফেরার পথে তার গালে চড় মেরে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজ। এমনটাই অভিযোগ। ঘটনায় পরিবারের লোকজনরা রামনগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশ অভিযুক্ত ছিনতাইবাজের এখনো পর্যন্ত টিকির নাগাল পায়নি। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরায় গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলীর উদ্যোগে 25 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলীর উদ্যোগে আগরতলার রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মিছিল আয়োজন। আগরতলা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে র্যালি সূচনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি। জেলা সফরে মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার কমলপুর মহকুমায় প্রথমে যান এবং শান্তির বাজার কমিটি হলে সেখানে যান। পরবর্তীতে সেখান থেকে বিশিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন। মত বিনিময় সভায় বসেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী মত বিনিময় করে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের বিভিন্ন উন্নয়নের নানাবিধ তুলে ধরেন। শান্তির বাজার হল ঘরে মত বিনিময়ের পর মুখ্যমন্ত্রী দুপুরে সুরমা বিধানসভা কেন্দ্রের মহাবীর চা বাগানে কথা বলেন। মুখ্যমন্ত্রী 21 জন শ্রমিক পরিবারের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে বিশাল একটি এলাকা বিগত প্রায় 50 বছর ধরে বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের কারণে জলপ্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাড়ি ঘরেও জলের নিচে তলিয়ে যেত। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকার বাসিন্দাদের। কিন্তু দুর্ভোগের বিষয় হলেও সত্যি মানুষদের দাবি থাকা সত্ত্বেও বিগত বাম সরকারের আমলে কিংবা বাম সরকার পরিচালিত তৎকালীন নগর পঞ্চায়েত প্রশাসন ও পৌর প্রশাসনের গোচরে এই বিষয়টি থাকলেও তৎকালীন বাম সরকার প্রশাসন এই এলাকার মানুষজনের সমস্যা
সমাধানের জন্য কোনো প্রকার উদ্যোগ দেখায়নি। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে 3,45,000 টাকা ব্যয় করে গোটা এলাকাকে জলপ্লাবনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 3 ফুট চওড়া এবং 52 মিটার লম্বা একটি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আগামী বর্ষাকাল আসার আগেই নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সঙ্গে সঙ্গে ড্রেনটির নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়, যা আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে। ফলে ঘটনায় এলাকার মানুষজন খুশি। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কবে থেকে বাংলা সহ গোটা দেশ জুড়ে লাগু হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানোতর। তারই মধ্যে বড় বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার দাবি লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ। শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি বলেন, কংগ্রেস সরকার একসময় সিএএ লাগুর আশ্বাস দিয়েছিল। কংগ্রেসই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন তারা অন্য কথা বলছে। অমিত শাহের আশ্বাস কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা নেই। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন। ময়দানমুখী সবকটি রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে তৎপর, বাম সহ বিরোধী দল। আগামী 16 ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধ সহ শিল্প পরিষেবার ক্ষেত্রে পরিবহন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এর সমর্থনে শনিবার বিশালগড় অফিস টিলা সিপিএম বিভাগীয় অফিসের সামনে কর্মসূচি পালন করল বাম নেতাকর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব ভানুলাল সাহা, পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্যরা। ইপিএফে বাড়ল সুদের হার। এবার থেকে 8.25% সুদ পাবেন চাকরিজীবীরা। বর্তমানে ইপিএফ এ সুদের হার 8.15%। তার আগে অর্থবর্ষে ইপিএফ এ সুদের হার ছিল 8.1%। 4 দশকের মধ্যে এটাই সব থেকে বেশি পতন ছিল ইপিএফ এর সুদের ক্ষেত্রে। বিশেষজ্ঞদের অনুমান ছিল 2022-23 অর্থবর্ষে হয়তো 8%-এরও নিচে নামতে পারে এই সুদের হার। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে গত বছর 28 মার্চ ইপিএফ এ সুদের হার 8.15% করা হয়। এবার থেকে 8.25% হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ পাবেন চাকরিজীবীরা। এই প্রথম দক্ষিণ ত্রিপুরা জেলার প্রান্তিক সাব্রুম মহকুমাতে কোনো ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা রুজু হলো সাব্রুম আদালতে। সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরজি ব্লকের অধীনে পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের লোধপাড়া এলাকাতে বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি বা বিবিআই নামক এই ইটভাটাটি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে সম্পূর্ণ অবৈধভাবে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ইটভাটা চালিয়ে যাচ্ছে মালিক বাহাদুর। বহুবার সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শোকজ নোটিশ দেওয়ার পরও সরকারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বুক ফুলিয়ে ভাটাটি চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। এরপর তদন্ত সাপেক্ষে নড়েচড়ে বসলেন সাব্রুম মহকুমা শাসক। সাব্রুম মহকুমা শাসকের নির্দেশে শেষমেশ চলতি মাসের 7 তারিখে সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর সাব্রুম মহকুমা আদালতে বিবিআই তথা বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রির কর্ণধার মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বীণা দেবনাথের বিরুদ্ধে একটি নয় 5টি মামলা রুজু করেন। খেলা হচ্ছে বিহারে। 12 ফেব্রুয়ারি আস্থা ভোটের বিহারের জেডিইউ বিজেপি জোট সরকারকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন লালুপুত্র তেজস্বী যাদব এবং বলেছিলেন খেলা বাকি হ্যায়। অথচ আস্থা ভোটের আগেই তেজস্বীর ঘরে ভাঙন। খবর, আস্থা ভোটের মাত্র 2 দিন আগে আচমকাই নিখোঁজ আরজেডির 12 জন বিধায়ক। সেই তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট বিধায়কও রয়েছেন। তবে এই বিষয়ে আরজেডির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে পাটনায়। তেলিয়ামুড়ার একাংশে বন্য দাতালের আক্রমণে অতিষ্ঠ এলাকাবাসী। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে লোকালয়ে বন্য হাতির আগমনে স্থানীয় সাধারণের যেমন জীবনের ঝুঁকি থাকে, পাশাপাশি এই বন্যদেরও কিন্তু জীবন সংশয় প্রবল। এই পরিস্থিতিতে রেলের ধাক্কায় এক বন্য হাতির মৃত্যু হলো। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডিএমপাড়া এলাকায়। অনুমান করা হচ্ছে সম্ভবত রাতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। তবে বিস্ময়ের বিষয় হলো হাতিটির মৃত্যুর পর কে বা কারা এর মূল্যবান দাঁত চুরি করে নিয়ে যায়। সকালের খবর পেয়ে সংশ্লিষ্ট বন দপ্তরের কর্তারা ছুটে যায়। হাতির মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3 টেস্ট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট কোহলি। তিনি যে 5 ম্যাচের টেস্ট সিরিজের বাকি 3টি টেস্টে নেই তা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও জাতীয় নির্বাচক কমিটিকে জানিয়ে দিয়েছেন। শুক্রবার নির্বাচকরা পরবর্তী 3টি টেস্ট ম্যাচের দল গঠন নিয়ে অনলাইনে আলোচনায় বসেছিলেন। সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি 3টি টেস্ট ম্যাচ তার পক্ষে খেলা সম্ভব নয়। এই মুহূর্তে 5 ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল 1-1। তবে তৃতীয় টেস্টে নামার আগে ভারতীয় নির্বাচকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একাধিক ক্রিকেটারের চোট আঘাত।
অসহিষ্ণুতা, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রক্তারক্তি। শনিবার বিশালগড় এলাকায় কামথাঙ্গা বক্সনগর ট্রাই জংশনে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝগড়ায় মত্ত হয় শরীফ মিয়া এবং ফায়েজ মিয়া নামের দুই যুবক। ঘটনায় প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময়, পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, একসময় ফয়েজ মিয়া শরীফ মিয়ার বুকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত শরীফ মিয়াকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় পুলিশ অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তার করেছে। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা গ্রহণ থিমকে সামনে রেখে খোয়াই জেলা পর্যায়ে একদিনের প্রদর্শনী ও মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে খোয়াই জেলার 30টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবুজ ত্রিপুরা গঠনে বিভিন্ন ধরনের মডেল প্রদর্শন করে। অনুষ্ঠানে অতিথিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রদর্শনীতে মডেল ঘুরে দেখেন এবং মডেল প্রদর্শনীগুলির ভূয়সী প্রশংসা করেন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।